পরবর্তী 5ই আগস্টের পরে যেটা হলো সেটা হলো যে হাতে গোনা কয়েকজন তারা এই বিপ্লবের বাপ সেজে গেল, এই বিপ্লবের বাপ সেজে গেল এবং এই আন্দোলনে গণ অভ্যুত্থানের যে শক্তি ছিল সেটাকে ভেঙে দেওয়া হলো। তারা ভাইরাল হচ্ছে, তাদের আসলে পলিটিক্যাল ম্যাচুরিটি নেই বললেই চলে। খুবই গরম বক্তব্য দিলে সাধারণ মানুষ ওইটাকে ভিউ করে, দেখে জোরে বাবা অনেক গরম, অনেক বড় বড় কথা বলতে পারে। তো এই বড় বড় কথা আর রাজনীতি এক না তো। কিন্তু এখানে মূল সমস্যা ছিল আমাদের এখানে আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল সাহেব উনি হলো নজরুল ইসলাম, অবশ্য উনি একটা পরিবর্তন করেছেন। উনি ওনার সরকারে থাকা অবস্থায়, এই মানে উপদেষ্টা থাকা অবস্থায় নিজের নামটা পরিবর্তন করে নিয়েছেন। নজরুল ইসলাম ছিল, আসিফ নজরুল করে নিয়েছেন। আর তেমন দৃশ্যমান কোন পরিবর্তন তারা আমরা দেখিনি। উনি আসলে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এবং উনি ওই মুষ্টিমেয় যে স্টুডেন্টরা যারা ছিল তাদের তো বাবা বাবা করে ডাকতেন। উনি কিন্তু খুবই ধুরন্ধর আমার কাছে মনে হয়েছে এবং উনার জায়গাটা খুব ভালোভাবেই বুঝে নিয়েছেন। আপনি খেয়াল করেছেন যে অনেক মামলায় অনেক লীগের সাথে সম্পৃক্ত লোককে, যারা এই অপরাধের সাথে যুক্ত না, তাদের এই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে মামলা বাণিজ্য করা হয়েছে। এখনো নাকি আমাদের আসিফ এবং মাহফুজ হেয়ার রোডের বাসায় অবস্থান করছে। কতটুকু সত্য আমি জানি না, তবে আমি শুনেছি তারা তো এখন উপদেষ্টা নেই। তাদের গাড়িগুলো কিভাবে হলো? তাদের গাড়িগুলো কেন আমার গাড়ি হয়নি? কেন আমি আমার পেছনে একটা পর্দা দেখতেছেন, একটা গামছা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং একটা দেয়ালের রঙও তো দেখছেন, বুঝতেই পারতেছেন যে কোন বাসায় থাকি। যাই হোক, এখন ব্যাপারটা হলো যে এরা বাংলাদেশে যেই ক্ষমতার কাছে পৌঁছেছে, কোন একটা চেয়ারে বসে গেছে, সেই চেয়ারের সাথে বসার সাথে সাথেই তারা দুর্নীতিবাজ হয়ে গেছে। এবং সেই জায়গায় এটা সত্য যে তারাও অবৈধ পন্থায় অর্থ যদি উপার্জন নাই করে তাহলে তারা গাড়ির মালিক হইতে পারে না। সিস্টেম, যে সরকার যে প্রক্রিয়ায় চলেছে, যে সময়টা পার করলাম, এইখানে অনেক ধরনের অসঙ্গতি আমি দেখেছি। সাধারণ মানুষের পক্ষে যে ধরনের কাজ করার কথা ছিল সেটা হয়নি। প্রতারণা তো জাতির সাথে 54 বছরই হয়ে যাচ্ছে। সেটা 5ই আগস্টের পরবর্তীতে প্রতারণা হয়নি তা কিন্তু না, আরো চাওয়ার বিপরীতে বড় প্রতারণাটা হয়ে গেছে এবং আমি নিজেকে প্রতারিতই মনে করি। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। রাজনীতির মাঠে এখন হট টপিক হলো নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের, সেই এনসিপি হঠাৎ করে জামায়াতের সঙ্গে জোট বাঁধা। এই জোট বাঁধার কারণে অনেকেই যারা এনসিপির সঙ্গে ছিলেন, আপনারা জানেন যে বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছে, কেউ স্বতন্ত্র ইলেকশন করবে, কেউ মানে দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আবার অনেক সাধারণ যে জুলাই যোদ্ধা বা এনসিপির রাজনীতিকে যারা সমর্থন করত, তারাও নিজেদেরকে প্রতারণার জায়গায় নিয়ে গিয়েছে, যে প্রতারণার শিকার হয়েছে। তা আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে প্রতারণা করা হচ্ছে কিনা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অন্যতম একজন জুলাই যোদ্ধা এবং সার্বভৌমত্ব আন্দোলনের আহ্বায়ক জনাব শামীম রেজা। তিনি একাধারে রাজনৈতিক বিশ্লেষকও। জনাব শামীম রেজা, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভাই। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন। শামীম ভাই, এই যে যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে এই যে 5 আগস্ট 2024-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে যেই কথা বলা হয়েছে বিশেষ করে তরুণদের মাঝে, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে বাংলাদেশে, যে পুরনো ঘরানা সেই ঘরানা চেঞ্জ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং দেশটা আমরা নতুন করে গঠন করব এবং সামনের দিকে এগিয়ে যাব। তো হঠাৎ করে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি এর যে জামায়াতের সঙ্গে একটা জোট বেঁধেছে,
এবং এইটা আকস্মিক। আগে হয়তো আলোচনা ছিল, কিন্তু সবার মধ্যে একটা ধারণা ছিল যে না, তারা আর যাই হোক জামায়াতের সঙ্গে জোটে যাবে না, একটা স্বতন্ত্র ভাবে তারা নিজেরা ইলেকশন করবে, এবং তারা ঘোষণাও দিয়েছিল যে 300 আসনে তারা ইলেকশন করবে। আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি এই নানামুখী আন্দোলনের সাথে জড়িত এবং রাজনৈতিক সচেতন একজন মানুষ। আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি যারা বলছে যে প্রতারণার শিকার হলাম, এটা কতটুকু সত্য বা মিথ্যা? মূলত রাজনীতির যে জায়গাটা, এখানে আন্দোলন এবং রাজনীতি কিন্তু ভাইয়া কখনোই এক না। আন্দোলন নানান ভাবে হয়ে গেছে, এবং বাংলাদেশে যেসব গণ অভ্যুত্থান এবং আন্দোলন হয়েছে, সেটা 90-এর বা তার পরবর্তীতে বা 90-এর আগে 24-এ যখনই যে আন্দোলনটাই হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, সেটার সুফল চলে গেছে অন্যের হাতে। মুষ্টিমেয় কিছু মানুষ সেটাকে দখল করে নিয়েছে। নতুন বন্দোবস্তের বলার আগে আমরা নতুন ধারার রাজনীতি এই স্লোগান দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি করেছিলাম। 18 কোটা আন্দোলনের পরবর্তীতে নূরদের সাথে আমরা তুলনামূলক নূরদের সাথে সিনিয়র, যার কারণে ওদের সাথে নিয়ে আমরা একটা দল গঠন করেছিলাম। তো সেইখানেও কিন্তু একই অবস্থায় হয়েছিল। মূলত সমস্যা যেটা ভাইয়া, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 54 বছরে মানুষ কিন্তু নতুন কিছু চায়। মানুষের ভিতরে এই আকাঙ্ক্ষাটা আছে। মানুষ নতুন আসলে কি চাচ্ছে? নতুন চাচ্ছে অধিকারের বিষয়ে, নিরাপত্তার বিষয়ে, রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে। তো এই জায়গাগুলো পরিবর্তন চাচ্ছে। মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে পারিনি, আমাদের 54 বছরে পারিনি। তো এখানে 24-এর 18-র পরে একটা ধারা ছিল, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। মূলত আমাদের আন্দোলনের এবং জায়গা ছিল, আমাদের জায়গা থেকে যেটা আমরা বুঝতে পেরেছিলাম, যে শেখ হাসিনা আসলে তার যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই আওয়ামী লীগের রাজনীতিটা তুলে দিয়েছিল ব্যবসায়ীদের হাতে এবং আমলাদের হাতে। তারা টোটালি ব্যবসায়ী এবং আমলাদের হাতে পরিপূর্ণভাবে তুলে দেয় 18-র যেই নির্বাচনের মাধ্যমে। যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের যেসব আওয়ামী লীগের রাজনীতিবিদ আছে তারাও। হ্যাঁ, আবার যেখানে আরেকটা বড় সমস্যা তৈরি করেছে, সেটা হলো আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে গ্রামের যে সংস্কৃতি, মানুষের ভিতরে যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা নষ্ট হয়ে যায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের কারণে। ইউনিয়ন নির্বাচনগুলো আগে দেখতেন যে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তি এলাকার, তাকে তিনি সেটা আওয়ামী লীগ, নির্বাচিত বিএনপি বা হতেন। জামাত, তিনি তিনি নির্বাচিত নির্বাচিত হতেন। হতেন। এখন পরবর্তীতে কি হলো, ইউনিয়ন এবং উপজেলায় সেটা সম্পূর্ণ দলীয় প্রতীকে হয়ে গেল। মানে প্রতীক যে পাচ্ছে সে পাশ করবে, এরকম একটা ধারণা। এই যে প্রবলেম গুলো হলো, তার মানে কি, যে আমাদের যে সুন্দর সিস্টেম ছিল, সিস্টেমটা কিছুটা নষ্ট হয়ে গেছে। মানুষটা ছিল নতুন কিছু, এটা হলো নতুন ধারা, নতুন বন্দোবস্ত। এটা মানুষ ভালোভাবে নিয়েছিল। কিন্তু 5ই আগস্টের পরে যেটা হয়েছে, 5ই আগস্ট সাধারণ জনতার সম্মিলিত একটা গণ অভ্যুত্থান। শুরুটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে ছোট ভাইরা ছিল, ছাত্র শক্তি, তাদের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সেটা কোটা সংস্কার আন্দোলন ছিল 18-তে, এইবার ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। পরবর্তী 5ই আগস্টের পরে যেটা হলো, সেটা হলো যে হাতে গোনা কয়েকজন তারা এই বিপ্লবের বাপ সেজে গেল। এই বিপ্লবের বাপ সেজে গেল, এবং এই আন্দোলনে গণ অভ্যুত্থানের যে শক্তি ছিল সেটাকে ভেঙে দেওয়া হলো। আমরা আমাদের কথা বাদ দিই ভাই, আমরা যদি আমাদের কথাও বাদ দেই, তাহলে সেখানে দেখা যায় যে যারা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, আপনি জানেন যে শেষ দিকে এসে মূল রাস্তায় নেমে এসেছিল প্রাইভেট ইউনিভার্সিটি। যখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয় এবং তারা বাড়িতে চলে যায়, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নেমে আসে। দীর্ঘদিন আমাদের জায়গা থেকে যদি বলি, যে আমরা ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেখানে কে ছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু জায়গায় তুলনামূলক কম, সাধারণ মানুষ নামেই নাই। কারণ সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতো না, কারণ তারা বিশ্বাস করার মতো কাজ করেনি। পরবর্তীতে যখন ছাত্ররা নেমেছে, সাধারণ আমরা যারা ছিলাম আমরা নেমেছি, তখন সাধারণ মানুষ মনে করেছে যে না, এদের বিশ্বাস করা যায়। আরেকটা ব্যাপার হলো, এখানে
খুন হয়েছে, খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, এই রক্ত সাধারণ মানুষ মেনে নিতে পারেনি, নেমেছে। তাহলে এটা হলো সবার একটা সম্মিলিত আন্দোলন, সেটা সফল হলো গণ অভ্যুত্থান। তার পরবর্তীতে সেটা কি হলো, ঠিকই একটা গোষ্ঠীর হাতে চলে গেল, মানে মুষ্টিমেয় কয়েকজনের হাতে, মুষ্টিমেয় কয়েকজনের হাতে। এবং সেখান থেকে আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা ধরি, প্রাইভেট ইউনিভার্সিটিকে সাইড করে দেওয়া হলো, ন্যাশনাল ইউনিভার্সিটিকে সাইড করে দেওয়া হলো। ঢাকার বাইরে কি আন্দোলন হয়নি? ওদেরও সাইড করে দেওয়া হয়েছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি বলেন যে সিনিয়র, নো, সিনিয়রদেরও সাইড করে দেওয়া হয়েছে। মূল জায়গায় ছিল হাতে গোনা কয়েকজন ভাই ব্রাদার একটা টিম, সেই টিম মিলে এখানে সিদ্ধান্তগুলো নিয়েছে। এটা তো বাংলাদেশ না, এটা তো আন্দোলনের শক্তি না, এটা হলো আন্দোলনের শক্তির একটা অংশ, ছোট একটা অংশ আর মাত্র। আর এই গভর্নমেন্ট, এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, এটা তিনটা ধাপের সরকার। একটা হলো এনজিও গোষ্ঠী, আরেকটা হলো খুবই সুশীল, খুবই সুশীল সফট টাইপের প্রথম আলো গোষ্ঠী। আমরা প্রথম আলো গোষ্ঠী বলতেছি এই কারণেই যে এখানে অনেকেই আছে ওই কেন্দ্রিক লেখালেখি করে। আর একটা ব্যাপার হলো, আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশে কোন গোষ্ঠী এবং মাধ্যমে যারা সামনে আসে তারা আসলে প্রকৃত মেধাবী বা প্রকৃত পারফেক্ট লোকগুলো না, গোষ্ঠীগতভাবে চলে আসে। যেমন আপনি প্রথম আলোর মাধ্যমে যাদের দেখতেছেন রাইটার, তাদের চেয়ে তো অনেক ভালো রাইটার আছে। আপনি দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে গুণী লোকটা সবচেয়ে মলিন পোশাক পরে আছে, সবচেয়ে ভালো সাংবাদিকটা তার সাংবাদিকতা করতে পারছে না। না তার মানে সেটা কি, সেটা বাংলাদেশে একটা গোষ্ঠীগত প্রভাব রয়েছে আর কি। আমরা একটু জি ওই জি প্রসঙ্গেই ফিরে আসি, যে এই যে যেটা বলছিলেন যে নতুন বন্দোবস্ত, হ্যাঁ, মিষ্টুময় কিছু লোকজন এই বন্দোবস্তের কথা বলে এখন হ্যাঁ তারা অন্যদেরকে একেবারে সাইড করে দেওয়া, এই প্রসঙ্গটা নিয়ে যদি আরেকটু বলেন। আমি ওইটা টানলা বলো এটার কারণে যে নতুন বন্দোবস্ত আসলে কি হওয়া উচিত ছিল। আমরা যেটা মানে যেগুলো হয়নি, যেগুলো প্রতিষ্ঠিত হয়নি সেগুলো প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু আসলে এখানে নতুন বন্দোবস্ত কিচ্ছুই হয়নি। এখানে ওই গোষ্ঠীগত ভাবে হয়েছে। আমরা যে রাজনীতিটা দেখি ভাইয়া, সেটাকে আমি মনে করি যে এটা হলো 10%, আর টোটাল হলো 90% হলো কালচারে। আমাদের যদি কালচারাল যে পলিটিক্স এইটা যদি ঠিক না করা হয় তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না। তো নতুন বন্দোবস্ত যারা করছে এরা কালচার বুঝে না, এরা কালচারও বলে বুঝে না, এরা তেমন কোনো কিছুই বোঝে না। এরা শ্রেণী গোত্রের কোন ধরনের রাজনীতি হওয়ার দরকার সেটা বুঝে না। এখানে দরকার হলে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমাকে এমপি হতে হবে, তাইলেও আমি হয়তো বা সংসদে যে কিছু একটা করে ফেলতে পারবো। আমরা যেটা মানে বলেছিলাম ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আর কি, ক্ষমতার সাথে থাকা, গতানুগতিক প্রবণতা, গতানুগতিক যেটা, গতানুগতিক প্রবণতা আর কি। জি তাহলে তো এই যে আপনি যেটা বলছেন যে গতানুগতিক প্রবণতা এর মধ্যে এবং তারা সেই পথেই হাঁটছে, তাহলে তো এই নতুন যে স্বপ্ন দেখেছে বাংলাদেশের মানুষ অনেকেই, আমি এর আগেও আলোচনা করলাম যে এই এই পুরো নেতৃত্বে, ছাত্র নেতৃত্বে কিন্তু ৫ আগস্টের পরে একটা ভয়াবহ জনপ্রিয়তা ছিল বাংলাদেশে। সবাই আশা করেছিল যে না, কি আওয়ামী লীগ, বিএনপি এই যে গতানুগতিক রাজনৈতিক যে কালচার, সেই কালচারের বাইরে নতুন একটা কালচার নিয়ে এরা হাজির হবে এবং তারা সেই স্বপ্নও দেখিয়েছে। তাহলে তো এখন তো দেখা যাচ্ছে যে আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তাদের কাছে মুখ্য, মানে অন্য কোনো কিছু না। জি সেটাই, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মুখ্য। এবং এখানে কিন্তু আরো কিছু ব্যাপার আছে। সেখানে হলো যে আমরা প্রথম দিকেই মানে আগস্টের পরবর্তীতে বলেছিলাম, এবং এটা আমি নিজেও বলেছি, যে এখানে সরকারটা যেভাবে গঠন হয়ে গেল, এখানে যাদের নিল তারা কিন্তু কেউই পারফেক্ট লোক না। বাংলাদেশের কল্যাণ করতে হইলে, বাংলাদেশের মানুষের জন্য গভর্নমেন্ট, রাষ্ট্রীয় সিস্টেম কি বা এই সরকার ব্যবস্থাপনা কি, এটা তো মানুষের কল্যাণের জন্য। তো সেখানে তো মাটির ঘ্রাণ থাকতে হবে, এদের কারোর শরীরে কিন্তু মাটির ঘ্রাণ নেই। এখানে যারা আছে তারা কেউ এনজিও থেকে এসছে, কেউ আন্দোলন থেকে এসছে, কেউ বিদেশ ছিল, তারা এসছে, তারা এসে এই জায়গাগুলো করতেছে। কিন্তু প্রকৃতই আন্দোলন কেন্দ্রিক রাজনীতিতে কারা থাকবে? রাজনীতি তো আসলে কোটি কোটি মানুষ নিয়ে কাজ। তো এখানে যে জনপ্রতিনিধি হবে, এখানে যে মন্ত্রী হবে,
বা এমপি হবে তাকে হলো সবচেয়ে বেশি অভিজ্ঞতা হবে। সাধারণ একটা চাকরিতে তো ভাই মিনিমাম 5 বছর অভিজ্ঞতা চাই। সেখানে যে সমাজ নিয়ে হাজার হাজার মতের মানুষ, কোটি কোটি মতের মানুষ, তাদের নিয়ে কাজ করতে গেলে তো তার সবচেয়ে বেশি অভিজ্ঞতা থাকার দরকার, তাই না? এখানে অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে। তারপরে হলো নিজেকে জানা, বোঝা, বোঝার জায়গা থেকে যে নতুন বন্দোবস্ত হতে গেলে কি আমার চেয়ে যোগ্য যে মানুষটা তাকে আমি আমার সামনে এগিয়ে দেব, সেই জায়গাটা কিন্তু না আমি কি হনু, যিনি এই যোগ্য ভাবনাটা তিনি অনেক প্রাধান্য পাবেন, যিনি যোগ্য তিনি প্রাধান্য পাবেন, কিন্তু সেইটা জি না করে যার ফ্যান ফলোয়ার বেশি, যে একটু কথা বলতে পারে উচ্চ স্বরে বা সেই গরম ভাবে কথাগুলো হ্যাঁ হ্যাঁ গরম করতে পারে, কিংবা যেই কথার সারমর্ম বলে কোনো কিছু নেই, যেই কথার কিচ্ছু কোনো নেই। কিচ্ছু নেই, তারাই সামনের দিকে থাকছে, এইটাই তো। আপনি খেয়াল করে দেখবেন যে অনলাইন কেন্দ্রিক এই যে মিডিয়া, আমি মনে করি যে মিডিয়ার যে নল এবং বন্দুকের নল কখনোই আলাদা কিছু না। মিডিয়ার নলটা বন্দুকের চেয়ে ভয়ঙ্কর। সেখানে যারা ভাইরাল হচ্ছে তাদের আসলে পলিটিক্যাল ম্যাচুরিটি নেই বললেই চলে। খুবই গরম বক্তব্য দিলে সাধারণ মানুষ ওইটাকে ভিউ করে, দেখে জোরে বাবা অনেক গরম, অনেক বড় বড় কথা বলতে পারে। তো এই বড় বড় কথা আর রাজনীতি এক না তো। এখানে আমি কিছু পলিসি দিয়েছিলাম। এখানে আপনি জানেন যে গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে এখানে যারা মূল নেতৃত্বে আছে, আসিফ, নাহিদ, আক্তার, আকরাম সহ সিফাত এবং আরো যারা, বেশিরভাগই কিন্তু ছাত্র অধিকার পরিষদের সাথেই ছিল, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বা অন্যান্য ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো আমরা আগস্ট মাসেই আমরা যেটা বলেছিলাম যে সেটা হলো যে এটা একটা শক্তিশালী প্রেসার গ্রুপ হোক, এবং যদি সরকার হয় তাহলে সেটা আমাদের জায়গা থেকে তখন আমরা বলেছিলাম যে তাহলে বিপ্লবী সরকারই হোক, দীর্ঘদিন যারা রাজপথে আছে সবাইকে নিয়ে একটা সরকার হবে। কিন্তু এখানে মূল সমস্যা ছিল আমাদের এখানে আহ আসিফ নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেব উনি হলো নজরুল ইসলাম, অবশ্য উনি একটা পরিবর্তন করেছেন। উনি ওনার সরকারে থাকা অবস্থায় এই মানে উপদেষ্টা থাকা অবস্থায় নিজের নামটা পরিবর্তন করে নিয়েছেন। নজরুল ইসলাম ছিল হচ্ছে আসিফ নজরুলি করে নিয়েছেন। আর তেমন দৃশ্যমান কোন পরিবর্তন তারা আমরা দেখিনি। উনি আসলে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এবং উনি ওই মুষ্টিমেয় যে স্টুডেন্টরা যারা ছিল তাদের তো বাবা বাবা করে ডাকতেন। উনি কিন্তু খুবই ধুরন্ধর আমার কাছে মনে হয়েছে, এবং উনার জায়গাটা খুব ভালোভাবেই বুঝে নিয়েছেন। ব্যাপারটা হলো যে আমাদের অবজেকশন ছিল কয়েকজনের বিরুদ্ধে, আমরা বলেছি সে কথা যে হয় সরকার গঠন হবে, যারা দীর্ঘদিন আন্দোলনে ছিল, বিএনপি একটা নির্বাচনমুখী দল, একটা রাজনৈতিক দল, তারা কিন্তু এই জাতীয় সরকার হোক বা বিপ্লবী সরকার হোক তারা সেখানে তারা আসতো না, এটাই সত্য। তারা নির্বাচনের মাধ্যমে একটা জায়গায় যাবে এরকম চিন্তা ভাবনা ছিল। আমাদের ভাবনা ছিল বিগত দিনের যে অসঙ্গতি, সংবিধান এবং নানান রকম যে আইন, এইগুলো সংস্কার করতে হবে। বর্তমান সময়ে মানুষের প্রয়োজনে যেই ধরনের আইন তৈরি হওয়ার দরকার বাংলাদেশের, আমাদের এখানে আছে হলো ব্রিটিশ আইন, কিন্তু বাংলাদেশের আইন কোথায়? ব্রিটিশ আইনে অনেক অসঙ্গতি আছে। তো সেই জায়গাগুলো আমরা আমরা চেয়েছি কি খুব সহজ ভাবে যে বিগত দিনে যা হয়ে গেছে আমরা কোন চেতনায় নিজেকে বেপথে না নিয়ে, বিকিয়ে দেব না বিকিয়ে না দিয়ে বাস্তব ধর্মী যে সংস্কারটা দরকার, যেটার মাধ্যমে যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে, এরকম 10 বছর 15 বছরের প্ল্যান করে আমাদের এগোতে হবে। আমরা বন্ধু বন্ধু রাষ্ট্র বলতে আসলে কিচ্ছু নেই। বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বা অন্য কোনো বন্ধু রাষ্ট্র, এটাকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে যার সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে সেইটাই। না, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই। আমি ওই আপনার কথার মধ্যে থেকে একটা বিষয় বলি যে এই যে বন্দোবস্ত নিয়ে আমরা মূল ফোকাসে কথা বলছিলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো অন্যতম একটা প্রধান বিষয় হওয়ার কথা। যেটা আমরা পুরনো জি কালচার দেখেছি যে প্রতিহিংসার রাজনীতি। আমরা বিভিন্ন সময়ে ৯০ এর পরে যে রাজনৈতিক দলগুলো এসেছে ক্ষমতায়, মানে একজন এসে এক পার্টি এসে আরেক পার্টিকে নানাভাবে আ আ
মানে নির্যাতন নিপীড়ন করেছে, আবার পরে আরেক দল ক্ষমতায় এসে তারা সেই প্রতিশোধ নিয়েছে, যে প্রতিহিংসার রাজনীতি সেইটা এই 24-এ এসে শেষ হবে। কিন্তু 24-এর 5 আগস্টের পর থেকে সেই প্রতিহিংসার রাজনীতি কি শেষ হয়েছে? আপনার কাছে কি মনে হয়? মানে এটা কি শেষ করতে পেরেছি আমরা? প্রতিহিংসা রাজনীতি আসলে শেষ হয়নি। শেষ হয়নি এই কারণে যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু 5ই আগস্টের পরে ঠিক একই চেহারার লোকগুলো ওই একই চেয়ারগুলোতে বসে পড়েছে, একই জায়গায়। চাঁদাবাজি চলছে, হ্যাঁ, যে দুর্নীতিগুলো চলছে, যেগুলো বন্ধ হয়নি। কিন্তু এখন কারা আসলে? রাহুল ভাই, এখানে ব্যাপারটা হলো যে যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল, আমাদের যে ইয়াং ফোর্স, এরা কিন্তু আসলে ওইভাবে জড়িত না। এই যে ফাঁক ফোকর গুলো, এগুলো কারা জানে? প্রধান রাজনৈতিক যে দলগুলো তারা জানে। একসময় আওয়ামী লীগ ছিল, একসময় বিএনপি ছিল। এখন যারা চাঁদাবাজি করছে, নানান রকম অত্যাচার করছে, এটার বেশিরভাগই কিন্তু আসলে বিএনপির নামধারী লোকজন। বা যারা, আমি একটা উদাহরণ দিই, গুলিস্তানের যেই ফুটপাত, এই ফুটপাতে যারা ব্যবসা করতো আওয়ামী লীগের সময়, যারা করতো এখনো তারাই করে। ওইখানে যারা চাঁদাবাজি করতো, টাকা উঠাইতো, আওয়ামী লীগের সময় যে লোকগুলো ছিল এখনোই তারাই, কিন্তু এখন তারা বিএনপির নাম ভাঙায়। না, তাহলে কিন্তু এগুলো নিয়ম একই সঙ্গে তো এই যে যারা অনেক জুলাই যোদ্ধা বলে দাবি করা অনেক লোকের তো ইনভলভমেন্ট আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি, যে তারা চাঁদাবাজি করছে, তারা লোকজনকে ধরে নিয়ে জিম্মি করছে, জিম্মি করে টাকা চাচ্ছে। গুলশানে এই ঘটনা দেখেছি, ধানমন্ডিতে হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে। মানে তাদের কথা কি বলবেন? না, এটা সঠিক ভাইয়া। আর টাঙ্গাইলের আক্তার ভাই ছিল বীর মুক্তিযোদ্ধা। উনি সম্মুখ যুদ্ধে এমন বীরত্ব দেখিয়েছিলেন যে আক্তার ভাইয়ের কে বীর শ্রেষ্ঠ উপাধিও দেওয়া যেত। উনি হয়তো মারা যাননি, বা বীর উত্তম বা বীর প্রতীক, কিন্তু সেই আক্তার কিন্তু 71-এর পরবর্তীতে ডাকাত হয়ে গেছিল। তো এরকম যেমন উদাহরণ আছে, 5ই আগস্টের পরে এই আন্দোলন সংগ্রামের সাথে যারা আসলেই পরিপূর্ণভাবে বা ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের ছোট্ট একটা অংশ, আর ওই নাম বিক্রি করে সুবিধাবাদী অংশ, যারা এই লুটপাট গুলো চালাচ্ছে। আমার জানা মতে অনেকেই আছে যারা এই ধরনের 2 নাম্বারি বা এই চাঁদাবাজি এগুলো করছে, জুলাই আন্দোলনের নাম বিক্রি করে, জুলাই যোদ্ধা পরিচয়ে এটা করছে। আবার এমনও হচ্ছে, যেমন আমি আপনাকে বলি, আমার পরিচিত একজন, সে একটা প্রতিষ্ঠানে টাকা পায়, তার চাচা, সে গেছে, তাকে চাঁদাবাজ বলে নিউজ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, অনেক সুবিধা অনেকে এইভাবে নিয়েছে, এরকম প্রচারও হয়েছে। আমার কাছে একজন লোক এসেছিল, সিলেট বাড়ি। সেই লোকটা 2007 সালে এক কোম্পানির কাছে 27 লক্ষ টাকা পেত। সেখান থেকে 2007 সালের পরে হলো 22 লক্ষ টাকা, সেই টাকাটা এখনো দেয়নি। তো আমি দেখছি যে এই কোম্পানিটার মালিক ছিল হলো আওয়ামী লীগের এমপি। এই কোম্পানিটা হলো ডোমিনো কোম্পানি। আচ্ছা, তো এই কোম্পানিটা এত বছর ধরে এই লোকটাকে টাকা দেয়নি। এই কোম্পানিটা এরকম এই লোকের মৃত্যু অপেক্ষায় আছে। তো আমাকে যখন বললো, তখন আমি একদিন গেলাম, যার পর দেখলাম যে তাদের চরিত্রই খুবই খারাপ। এখানে বড় ধরনের প্রেসার ছাড়া, এমনকি চাপ প্রয়োগ ছাড়া তারা টাকা দিবে না, ওই লোকটাকে টাকা দিবে না, ফেরত দিবে না। আর আমি তার দেখছি মানে যে এই লোকটা এইটার অর্থটা হলো যে বাংলাদেশে আইনের শাসনটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছিল না। ফলে কিচ্ছু না। একজন ভিকটিম তিনি অসহায় বলে একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে তিনি এবং নিজের টাকাটা তিনি তুলতে পারছেন না, যেহেতু তার প্রতিপক্ষ একজন প্রভাবশালী এবং সরকার ঘনিষ্ঠ। তো 2024-এর 5 আগস্টের পরে আমরা তো চেয়েছিলাম কি আইনের শাসনটা প্রতিষ্ঠা হোক। কেউ যদি সে লিগ্যাল ওয়েতে, আইনি ভাবে এটা একটা কমপ্লেন করে এবং রাষ্ট্র তাকে সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়াবে। এটাই তো একটা সভ্য রাষ্ট্রের মানে এইটাই ধর্ম হওয়া উচিত। ধর্ম হওয়া তো উচিত। সেইটা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সমাজে।
মানে সবচেয়ে বড় দুটো, আমি সবসময় যে বড় দুটো বিষয় বলি যে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে অনেক কিছুই হয়ে যায়। কিন্তু 24-এর এই 5 আগস্টের পরে কেন ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা গেল না? যদি ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হতো তাহলে আপনাকে এই প্রেসার দিয়ে টাকা তুলতে যেতে হতো না বা অন্য কাউকে যেতে হতো না। কেন গেল না? আপনার কি মনে হয়? এখানে করবে কারা? বসে আছে কারা? যারা বসে আছে তারা কতটুকু কেন এই আপনার বিষয়ে কাজ করেছে? আপনার যে এই অভ্যুত্থানের তো ৩ জন প্রতিনিধি সরকারে ছিল। সরাসরি অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এরকম ৩ জন প্রতিনিধি সরকারে দীর্ঘ সময় ধরে তারা সরকার পরিচালনার সাথে যুক্ত ছিল। হ্যাঁ, যুক্ত ছিল। তো কি তারা তো আন্দোলনের প্রতিনিধিত্ব করেনি। এই গণ অভ্যুত্থানের যারা যে শক্তি, সেই শক্তির প্রতিনিধিত্ব তারা করেনি। তারা তাদের আহ তারা যে কি করছে, মানে আমার জায়গা থেকে আমি এভাবে বলতে পারি না, আবার বেঁধে যায়। তারা তাদের স্বার্থটাই হাসিল করেছে আমার কাছে মনে হয়েছে, এর বাইরে আর কিছু করেনি। মাহফুজ আলমের মতন মাহফুজ এখানে ছিল, আক্তার আমাদের নাহিদ ছিল কিছু আচ্ছা। সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, সেই জায়গা থেকে তারা কোনো কিছুই করেনি। বাংলাদেশে আইন শৃঙ্খলার কোনো কিছুই হয়নি। এইখানে যে পলিসিটা নেওয়া দরকার ছিল, স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আমরা কথা বলেছিলাম। পুলিশের কেউ যদি দুর্নীতি করে তাদের নামে রিপোর্ট আমরা কোথায় করব? একটু বলেন তো আমাকে। একজন এসআই সে যদি ঘুষ খায়, সে যদি কোনো অপরাধ করে, কোন একজন পুলিশ অফিসার যদি অপরাধ করে, এই বিচারটা আমরা কাকে দেব? পুলিশকে দেব? কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। পুলিশকে কন্ট্রোল করার জন্য এমন একটা সংস্থা করা উচিত ছিল যেটা সাথে পুলিশের কোনো সম্পৃক্তি থাকবে না। এখানে পুলিশের নামে মামলা করলে সেটা তদন্ত করে পুলিশ, হয় না তো। আপনারা করতে পারলেন না কেন? আপনারা তো একটা এটা আমরা করতে পারিনি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের না, এরা আমাদের অনুভূতি বুঝতে পারেনি, বা আমাদের অনুভূতি বুঝলেও তারা কাজ করেনি। পাশাপাশি এখানে আরো কিছু ঝামেলা ছিল, সেটা হলো রাজনৈতিক যে দলগুলো আছে, এই রাজনৈতিক দলের অনেক অসহযোগিতাও ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে বেশ অনেকখানি ক্লিয়ার, এবং তাকে আমি বিশ্বাসও করতে চাই। কিন্তু পাশাপাশি উনি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অন্যান্য যে উপদেষ্টাদের এখানে ঢুকিয়েছে, তাদেরকে আমি বিশ্বাস করতে পারিনি, কারণ তারা কাজের মাধ্যমে কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। এখানে পুলিশ সংস্কারের দরকার ছিল। পুলিশকে রান করার জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। পুলিশ মানুষ খুন করেছে, এটাই সত্য। একটা পুলিশ বাহিনীটাকে কে ব্যবহার করেছিল? একটা সরকার, আওয়ামী লীগ সরকার। তার মানে ব্রিটিশ যে আইন আছে, সেই আইনে পুলিশ সবসময় একটা সরকারের নির্দেশনায় চলে, সবসময় চলে। এখানে কোন সংস্কারটা করলে পুলিশকে তার, এবং কোন আইনের পরিবর্তন করলে এই জায়গাটায় পুলিশ হতো জনগণের বন্ধু, সেই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু ভাইয়া যায়নি, এবং কোনো কিছুই করা হয়নি। পরবর্তীতে বৃহৎ দল হিসেবে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা কি করবে আমি জানি না, কিন্তু গতানুগতিক রাজনীতিতে আমরা দেখে এসেছি যে কোনো সরকার এসেই রাষ্ট্রের বৃহত্তর যে জনগোষ্ঠীর স্বার্থে আসলে কিছু করে না। তার মানে এই যে ১.৫ বছরে আসলে তেমন কিছুই হয় নাই। এই যে তেমন কিছুই মুখে হয়নি। যে অনেক বড়, বড় কথা বলা হচ্ছিল যে অনেক বাংলাদেশ অনেক সভ্য হয়ে গেছে। ইভেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন। আচ্ছা, একটু আরেকটা প্রসঙ্গে আমি যেতে চাই, সেটি হলো যে এই ২৪ এই যে আগস্ট আন্দোলনের পরে একটা বিষয় খুব দেখা গেছে যে ৭১-কে নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছি যে ইভেন ৪৭-কে সামনে আনা হয়েছে, ২৪-কে ৭১-এর চাইতে বড় করা হয়েছে, নানাভাবে ৭১-কে একটা দমিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল। এইটা আপনার দৃষ্টিতে মানে দেশটা পেয়েছি, তো এইটা কতটা ঠিক ছিল? আপনার দৃষ্টিতে কি মনে হয়? ৭১-এর প্রশ্নে অনেকে অনেক কথা বলেছে। আসলে ২৪-কে বড় করার কিছু নেই। ২৪ একটা গণ অভ্যুত্থান ছিল। আমরা একটা সরকারের একটা এমন একটা সরকারকে, যাকে আমরা ফ্যাসিস্ট বলতাম, তার বিরুদ্ধে তার যেই অনাচার, অবিচার এবং
অনেকটা বছর আপনি নিজেও হয়তো আপনি স্বীকার করবেন, সবাই জানে যে নিজেদের মতন করে নির্বাচন করে একটা ক্ষমতা দখলের যে জায়গাটা দখল করেছিল তারা। বিপরীতে যে ধরনের বিরোধী শক্তি দরকার ছিল সেই জায়গায় তারা ফেল করেছিল। বিরোধী রাজনীতিতে যারা ছিল, মূলত বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ফেল করেছিল। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে 24 নিয়ে একটা অনেকের ভিতরে আসলে একটা জাগরণ আছেই যে 24-এ আমরা সফল হয়েছি এবং পরবর্তীতে আমরা এই পরিবর্তনটা করব। 71 নিয়ে কেউ কেউ অতি উৎসাহী হয়ে হয়তো বা কথা বলে ফেলেছে যে না, আমরা 71-কে বিশ্বাস করি না, বা 71 একটা ইয়া ছিল। 71 একটা স্বাধীনতা যুদ্ধ ছিল, এটা যেমন সত্য। 71-এ একটা পাকিস্তানিদের দ্বারা অনেক নিপীড়নের মানুষ শিকার হয়েছে, বৈষম্যের নিপীড়নের হ্যাঁ শিকার হয়েছে, শিকার হয়েছে এগুলো এবং সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, সেটা হলো ইন্ডিয়ার ক্রেডিটবাজি। ইন্ডিয়া বারবার বলেছে এই 71 আমরা তৈরি করেছি। ইন্ডিয়া তার নথিপত্রতে দেখিয়েছে যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ। না, এইটা আমাদের এটা ক্ষোভটা ছিল এটাতে ইন্ডিয়ার আমি বিরুদ্ধে। একটু আর্গুমেন্ট করি, একটু ইনসার্ট করি। সেটা হলো যে ইন্ডিয়া কে কি বললো কি না বললো তাতে কি আমি আমার 71-কে ছোট করব? মানে অন্য না, কেউ, আমার প্রতিবেশী কেউ, সে যদি জোর করে ক্রেডিট নিতেও চায়, ধরেন সে জোর করে তার ক্রেডিট নিতে যাচ্ছে এবং সে তার মতো করে একটা গল্প বলছে, তাই বলে কি আমার যে সত্য, আমার যে শেকড়, আমার যে অনুভূতি, সেইটাকে কি আমি বিলীন করে দিব? এটা কি কখনো কখনোই না, কখনোই না। 47, 71 এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 47 এক ধরনের, 71 খুবই গুরুত্বপূর্ণ। 71-এ আমরা কি পেলাম? স্বাধীন একটা রাষ্ট্র তৈরি হয়েছে আমাদের, হ্যাঁ, একেবারে আর স্বাধীন। ৭১ হ্যাঁ ৭১ মুক্তিযুদ্ধ না হলে তো আজকে আমরা যে কথা বলছি স্বাধীনভাবে, হ্যাঁ, এই কথাটাই তো বলতে পারতাম না। না আমরা যে এখানে কোনো বাংলাদেশের আপোষ কথা নেই, বলি, আমরা 71-এর প্রশ্ন করে আপোষ নেই। না, কিন্তু এই যে নতুন এই এই আপনাদের যে নতুন ঘরানার যে বন্দোবস্তের রাজনীতির যারা হর্তাকর্তা বলে আপনিও বললেন যে বাপ সেজে গেছে যারা এই জুলাইয়ের, তো তারা তো জুলাই ৭১-কে একেবারে নাই করে দেওয়ার জন্য একটা উঠে পড়ে লেগেছিল। যদিও সেটা হালে পানি পায়নি। কারণ বাংলার মানুষ আসলে এটা কখনো মেনে নেবে না, এটাই স্বাভাবিক। কোনো কিছু আসলে নাই করে দেওয়া যায় না। আর হয়তোবা 2-4 জনের কথা এরকম হতে পারে যে 71 প্রশ্নে, 71-এর চেতনার বিষয়টা হচ্ছে কি, এখানে 71 তো আমরা সবাই ধারণ করি, কিন্তু শেখ হাসিনা তার শাসনামল 71-কে, মুক্তিযুদ্ধকে এবং শেখ মুজিবুরকে এমন ভাবে চাপিয়েছে এবং ওই বিজনেসটা করেছে। আমরা যেটা বলতাম যে হাসিনার 71 বিজনেস, হাসিনার মুজিব বিজনেস। শেখ মুজিবুর রহমান ছিল সারা বাংলাদেশে, সেটা কি হবে আওয়ামী লীগের হয়ে গেল, সেটা কি হবে শুধুই হাসিনার হয়ে গেল। আমরা এই প্রশ্নগুলো তুলেছি। শেখ মুজিবুর রহমানের নামে 90 দশকে কেউ কোনো আজে বাজে কথা বলতো বলে আমি শুনিনি। আমি কখনোই শুনিনি, সত্যি ভাইয়া, আমি ছোটকালে আমি শুনিনি কখনো যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ আজে বাজে কথা বলেছে। না, কিন্তু 2-5 জন এই হয়তো যে বা বলেছে। হ্যাঁ, না, না, কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন সেটা আ আমিও ধরেন শুনেছি অনেকের কাছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আ তারা এক থেকে তাদের মানে নিয়েছে তাদের তো কত এমন কিছু দৃশ্য আমরা দেখলাম যে এইটাকে তাদের কাছে এইটা ঠিক থাকে। কারণ আপনি গত ১.৫ বছরে অনেক মুক্তিযোদ্ধাকে আমরা লাঞ্ছনা, অপমান, অপদস্থ করতে দেখেছি। ৭১-কে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করতে দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি যাই বলেন না কেন, আ আমি হ্যাঁ আমার পার্সোনাল আইডিওলজি হলো যে ৭১ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তো তার ৭২ থেকে ৭৫ এর শাসনামলের নিয়ে আমি সমালোচনা করতে পারি। হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই ৭১ মুক্তিযুদ্ধ। তার ৭ই মার্চের ভাষণ মানেই এই মানে মুক্তিযুদ্ধের এটা একটা প্রাণ। জয় বাংলা স্লোগান। এটা হয়তো আওয়ামী লীগ তার দলীয় স্লোগানে পরিণত করেছে। কিন্তু জয় বাংলা স্লোগান তো স্লোগান। তাই কিনা? এইটা এখন তাহলে কি উচিত ছিল যে আওয়ামী লীগের করায়ত্তর থেকে, আওয়ামী লীগের হাত থেকে এই মুক্তিযুদ্ধ
এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোটা আপামর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, সেইটা কি হচ্ছে? বরং তো আপনি দেখেন যে তার স্মৃতি বিজড়িত ৩২ একের পর এক ভেঙে, মানে বারবার সেখানে ভাঙা হয়েছে, তার ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে। এইটা কি বলবেন আপনি? বাংলাদেশে এখানে যদি বলি যে ভারত জুড়ে যদি আরো 10টা তাজমহল থাকতো তাহলে তাজমহলের কিন্তু কোনো গুরুত্ব থাকতো না। শেখ মুজিবুর রহমানের যে বিষয়টা, তাকে দিয়ে আমাদের জায়গা, আমার আমার দিক দিয়ে আমি বলছি ভাইয়া, সেটা আপনার সাথে নাও মিলতে পারে, সেটা হলো শেখ মুজিবুরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। পুরো শেখ মুজিবুর রহমানের মূর্তির বুদবুদ তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোনো প্রয়োজন ছিল না, এটা কোনো প্রয়োজন ছিল না, এটার জন্য শেখ হাসিনাই দায়ী। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ৭১ প্রশ্নে তাকে যে ক্রেডিটটা দেওয়া, মানে তার যে অবস্থান এবং তাকে যে ভাবে ক্রেডিটটা দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু সবাই দেওয়া উচিত। শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের, এটাই শেষ কথা। সেখানে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে করেছিল হাসিনা, মানে আওয়ামী লীগের সময়, সেটা আমি বলেছি। মূর্তিগুলো আসলে ভাঙা হয়েছিল, এখানে মূল বিষয়টা হলো হাসিনার যে দম্ভ, সেই দম্ভের বিপরীতে আক্রোশের কারণে মূর্তিগুলো ভাঙা হয়েছে। কখনো কিছু বললেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো, মানে কিছু ব্যাপার হয়ে গেছে। ৭১ আসলে সবার, শেখ মুজিবুর রহমানের ৭১ শেখ মুজিবুর রহমানের সবার। ৭২ থেকে ৭৫ যে কথাগুলো আপনি বললেন, সেই জায়গাগুলো যে অসঙ্গতিগুলো, এগুলো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, এগুলো মানুষ জানে, এই জন্য আর বলছি না। যে সেই কারণে কিন্তু শেষ সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সে সপরিবারে মারা যায়, যে ওই পরিস্থিতির হত্যা কারণে। করা, সপরিবারে হত্যা হ্যাঁ, করা হয় আরকি। হত্যা করা হয়। আমরা আর কখনোই তো এ মানে কারো সমালোচনা করতে পারি, কিন্তু কারো হত্যাকে তো আমরা সমর্থন করতে পারি না, কোনোভাবেই না। না, না, সেইটা আমি বুঝতে পেরেছি যে আপনি যে বলতে চাচ্ছেন যে ক্ষোভের কারণে, তাৎক্ষণিক একটা ক্ষোভের কারণে ১ম দিকের ঘটনাটা ঘটেছে, ৫ আগস্টের ঘটনা ঘটেছে। কিন্তু ৫ আগস্টের পরে ৮ আগস্টে একটা সরকার গঠিত হয়েছে। সরকারের পরে আরো দিন গিয়েছে। তাহলে পরে তো সেই ক্ষোভ আর থাকার কথা না। ১ম যে ক্ষোভ সেইটা, এবং যেকোনোভাবেই হোক সেটা নিয়ে তর্ক-বিতর্ক রয়েছে। একটা রায় হয়েছে, সেই রায়ে অ্যা অ আদালত দণ্ড দিয়েছে। তো তারপরে তো আর আপনার ক্ষোভ থাকার কথা না। তখন কি আপনি তো এই গড়ার বদলে, বাংলাদেশটা গড়ার বদলে যদি আপনি এইটা এই কোনো একটা সুতো ধরেই ভাঙার রাজনীতি করতে থাকেন, তাহলে বাংলাদেশটা গড়বেন কখন? মানে কবে গড়বেন? না, এটাও ঠিক, এটাও ঠিক। ৩২ নম্বর প্রথমবার ভাঙা হয়েছিল আসলে শেখ হাসিনার যে বক্তব্য, সে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে চেয়েছিল। আমরা আসলে ওইটা মেনে নিতে পারিনি। আমরা এটা মেনে নিতে পারিনি, কারণ তার তার কোনো কিছুই প্রচার যোগ্য না, বা তার কিছু শোনার যোগ্যও না, তার যে অপরাধের সাথে। কিন্তু আমরা বরাবরই চেয়েছি আমাদের জায়গা থেকে যে বাংলাদেশে যারা এই ১৭ বছরে ১৬ বছরে যারা অপরাধ করেছে, সেই অপরাধের সঠিক বিচার হতে হবে। সেই বিচারগুলো নিশ্চিত হোক। পরবর্তী বাংলাদেশ, যেমন আমার একটা পলিসি ছিল, আমি বারবার অনেককেই বলেছি, যেহেতু আমার সামর্থ্য নেই সার্বভৌমত্ব আন্দোলনের আন্ডারে করার মতো, সেটা হলো সারা বাংলাদেশে সম্প্রীতি সমাবেশ করা। মানে আপনি খেয়াল করেছেন যে অনেক মামলায় অনেক লীগের সাথে সম্পৃক্ত লোককে, যারা এই অপরাধের সাথে যুক্ত না, তাদের এই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে মামলা বাণিজ্য করা হয়েছে, মামলা বাণিজ্য। না, সেই যারা সেই সেই অপরাধী তারা, প্রসঙ্গটাই সেই প্রসঙ্গটাই আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতাম যে, এই যে একেবারে একটা পলিটিক্যাল পার্টিকে তার কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। একেবারে। এখন আওয়ামী লীগের কি, এই আপনি যেটা বললেন যে যারা জড়িত না কোন অপরাধের সাথে, তাহলে এই যে যারা অপরাধের সাথে জড়িত না, তার কি রাজনীতি করার অধিকার নাই? তাকে আপনি কেন তার রাজনৈতিক অধিকারটা খর্ব করছেন? তার মানে আপনি তো সকলের জন্য আ সমানভাবে আপনি আইন প্রয়োগ করছেন না, বা আপনার ক্ষমতা প্রয়োগ করছেন না। আপনি একটা অংশকে আপনি কোণঠাসা করে তাদেরকে দমিয়ে রাখতে চাইছেন। তাই হচ্ছে কিনা? হ্যাঁ, 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 হ্যাঁ। না, হচ্ছে কিছুটা, কিছুটা হচ্ছে। সেটা হলো আমরা যেটা চেয়েছিলাম ভাইয়া, যে আওয়ামী প্রশ্নে হয় আওয়ামী লীগকে
ওই নাৎসি বাহিনীর মতন টোটাল বাংলাদেশ থেকে বাদ দিয়ে দিতে হবে। আওয়ামী বাদ দিলে আপনি তার যে আওয়ামী সমর্থক, তার যে ৩-৪ কোটি সমর্থক আছে, তা আপনি তাদেরকে কি করবেন আর কি? তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে সমর্থকরা ভাসিয়ে রাজনৈতিক দিবেন? দল করবে, আবার যারা ক্লিন ইমেজের তারা রাজনৈতিক দল করবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মানে চাওয়া ছিল, যে যে দলটা, যে রাজনৈতিক দলটা যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের টোটাল ব্যান ওই নাৎসি বাহিনীর মতন ব্যান করে দিতে হবে। হিটলারের যে রাজনৈতিক দল ছিল এটার মতো। এখনো কিন্তু হিটলারের পক্ষে কোনো বয়ান উৎপাদন করতে গেলে সেই দেশে কিন্তু তার না, বিচার হয়। কিন্তু দল হিসেবে কি এটা এই তার অপরাধ কোনো কিছু প্রমাণ হয়েছে? এটা তো যদি আপনি অপরাধ বলেন তাহলে তো সেটা সরকারকে বলবেন। তৎকালীন সরকার, তৎকালীন রাষ্ট্র যারা পরিচালনায় ছিল তারা, হ্যাঁ, ব্যক্তি। ব্যক্তি তো বলবেন। পলিটিক্যালি তো আর এটা কোনো তার কোনো কিছু করার কোনো কিছু ছিল না বা সেটা প্রমাণও হয়নি। তাহলে আপনি দলকে কিভাবে নাৎসি বাহিনীর সাথে তুলনা করবেন? কারণ এখানে যে আমি যেটা বলছি যে শেখ হাসিনা সে দলের প্রধানমন্ত্রী, দলের সভাপতি, আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল। আর এখানে আর কিছু দায় আছে, সেটা হলো আমাকে কিন্তু অনেকেই বলতো তৎকালীন সময়ে যে আওয়ামী লীগের অনেক নেতা আছে। 18 পরবর্তীতে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে এবং ওই যে রাজনৈতিক দলের, আমি দেখেছি যে সবচাইতে জনপ্রিয় ব্যক্তিটা কিন্তু নমিনেশন পায়নি আওয়ামী লীগের ভিতরেই। যারা তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে রাজনীতি করতে 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 জেলা পর্যায়ে চলে আসে। এখানে বিগত দিনে যেটা হয়েছে যে যার টাকা আছে, যার লিঙ্ক লবিং আছে, মূলত শেখ হাসিনার পরিবারের সাথে সম্পৃক্ততা দরকার ছিল তখনকার সময়। যোগ্যতার একটা প্রধান যোগ্যতার অংশ হলো তার পরিবারের কেউ হতে হবে, তারপরে হলো টাকা থাকতে হবে, প্রচুর পরিমাণে টাকা থাকতে হবে। তখন নমিনেশন বিক্রি হয়েছে, এইভাবে নিজের লোকজনগুলোকে সে সব জায়গায় বসিয়েছে। তার মানে তৃণমূল থেকে রাজনীতি করে আসা লোকগুলো কোনো এক জায়গায় সহ সম্পাদকীয় পোস্টে থাকতো, এবং প্রত্যেকটা জেলার সভাপতি এবং সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক কোনো না কোনো ভাবে শেখ হাসিনার যেই ছিল, কোরাম ছিল, যে গোষ্ঠীটা ছিল, যে ওরা যেটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের একটা অংশ হতেই হতো, না হলে সে সভাপতি বা সেক্রেটারি হতে পারতো না আওয়ামী লীগের। তারা আসলে কি করেছে, টোটাল সরকারে যেই হয়েছে, যে অপরাধগুলো করেছিল তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের ওই রাজনীতিবিদরা দাঁড়াননি, তারা চুপ ছিলেন। অনেকে বলছে যে আমরা কি বলবো, আমরা তো এটা পছন্দ করছি না। তো কিন্তু এরকম ঘটনাগুলো হ্যাঁ, ঘটেছে। সেই জায়গা থেকে আমলে নিলে রাজনৈতিক হ্যাঁ, ভাবে চুপ আসলে আওয়ামী লীগ অপরাধী ছিল। থাকা মানেই তো অপরাধ না আরকি। চুপ থাকা কি অপরাধ? আমি আমি যদি অপরাধ না করি, আমি চুপ রয়েছি, ঠিক আছে? চুপ তো ধরেন এই আওয়ামী লীগের যারা করেছে তারা যেমন ছিল, অন্য রাজনৈতিক দলের সাথে যারা ইনভলভ তারাও তো চুপ ছিল। আগে তো কথা অনেকেই বলেনি। প্রতিবাদ অনেকেই করেনি। হ্যাঁ, বেশিরভাগই তাই করেনি। কিনা আরকি? তাই বলে কি হ্যাঁ, তাই বলে কি যারা চুপ ছিল তারা সবাই অপরাধী হবে? এটা তো আর কোনোভাবে আরেকটা আইনের ব্যাপার, আমি বা আরেকটা ব্যাপার বলি ভাইয়া, আরেকটা ব্যাপার হলো এই আমাদের এই আন্দোলনে আওয়ামী লীগের অনেক নেতা তারা অর্থ হ্যাঁ, সাহায্য করেছে, খাবার বিতরণ করেছে, সাহায্য করেছে, হেল্প করেছে। ইনভলভ ছিল, এবং আরেকটা ব্যাপার হলো যে থানা পর্যায়ে, জেলা পর্যায়ের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতি করার সাথে, রাজনীতির সাথে সম্পৃক্ত বেশিরভাগ মানুষই আসলে আন্দোলনে ঠেকাতে রাস্তায় নামেনি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাদেরকে আপনারা কেন এখন আপনি তাকে কথা বলতে দিচ্ছেন না? এখন কেন আপনি দোসর মানে যে কোনো না কোনো পদে কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল তাকেই আপনি আওয়ামী লীগের দোসর বলে তাকে পেটাচ্ছেন কেন? তাকে মারছেন কেন? তাকে জোর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন কেন? অভিযোগ নাই, মামলা নাই, পুলিশকে দিয়ে বাধ্য করছে যে তাকে অ্যারেস্ট করে কারাগারে পাঠানোর জন্য। এইটা তাহলে কেন হচ্ছে? না, আমি এটার বিরুদ্ধে, কারণ এটা পুরোপুরি স্বার্থের কারণে হচ্ছে। এবং এখানে আসলে ওই সময় যে পুলিশ ছিল, এখনো যে পুলিশ আছে, এই পুলিশদের মধ্যে অনেক অতি উৎসাহী এবং কিছু ধান্দাবাজ যারা এই নামগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বা টার্গেট করে করে করতেছে। যেমন আমরা চিনি যে ঢাকার ভিতরে কারা কারা অপরাধের সাথে জড়িত ছিল বা এগুলোর সাথে সাপোর্ট করতো, এগুলো ছিল অনেকেই আছে। এদের সংখ্যা অনেক বেশি যে তা কিন্তু না। আবার অনেকেই আছে যারা আমাদের, যেমন আমার বন্ধু একজন ছিল যে লালবাগ এলাকায়, তার নামে রিপোর্ট করেছে। সে একটা কমিটিতে ছিল,
সেটা থানা কমিটিতে ছিল, যুবলীগে। কিন্তু তার চরিত্র আমি আপনাকে বলতেছি, তার নামে কমপ্লেন করেছে যে সে নাকি র্যাবের পোশাক পরে ওই সময় গুলি করেছিল। কিন্তু আপনাকে আমি বলি যে বন্ধু সার্কেলে একটা কমেডি ক্যারেক্টার থাকে না সবসময়, টোটাল সার্কেলের মধ্যে যে একজন দেখবেন সে সারাক্ষণ শুধু কমেডি করে, তো ওই বন্ধুটা হলো সেই কমেডি ক্যারেক্টার। সে সারাক্ষণ শুধু ঠাট্টা মশকরা মজা করে, ব্যবসা করে। সেই ব্যবসার কারণে তাকে হলো করা, সেই কারণে তাকে একটা কমিটিতে নাম দিয়ে দিয়েছে এবং সে ব্যবসার কারণে সেই কমিটি থেকে বের হইতে পারেনি। কিন্তু তাকে এরকম লোকও সেই আছে। কমিটিতে নাম থাকার কারণে তাকে এখন হেনস্থা করা হচ্ছে আর কি। কিন্তু আপনারা তো এটা নিয়ে হ্যাঁ। জোরালো প্রতিবাদ তো মানে হয় নাই, বরং পরোক্ষ সমর্থন এবং এই জুলাইয়ের যারা নেতা তাদের মুখে আমরা শুনেছি যে আওয়ামী লীগ ধর, দোসর ধর, মানে কোনো যাচাই বাছাই বলে কোনো কিছু নাই। মানে অপরাধীকে আমরা ধরতে এটা বলতে পারি, কিন্তু এটার জন্য সামগ্রিকভাবে সবাইকে আমরা ধরতে বলতে পারি কিনা আর কি। না, এটা না। আমরা 5ই আগস্টের পরে আমার একটা পলিসি ছিল ভাইয়া, সেটা হলো যে হয় গভর্নমেন্টে আমাদের শক্তি যাবে, না হলে এই সরকারটা যেভাবে হয়ে গেছে, যেমন ওই সময় যে সরকারটা হয়ে গেল, সেই সরকারটা হয়ে যাওয়ার পরে আমাদের একটাই কথা ছিল যে আমরা প্রেশার গ্রুপ হিসেবে থাকবো, রাষ্ট্রের সংস্কারের জন্য চাপ দিব। এখানে কয়েকটা ধাপে পরিকল্পনা ছিল, যেমন সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করার জন্য আমি ওদের বলেছিলাম। এটা আমি কিন্তু 23 সাল থেকে এই চিন্তাটা আমার ছিল যে আমি প্রত্যেকটা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করব। কারণ আমাদের যে ভেঙে যাওয়া সিস্টেম, গ্রামের যে সিস্টেম গুলা, আগে তো দেখা যেত যে পাড়ার একজন চাচা মানে সবার অভিভাবক, সেই জায়গা কিন্তু রাজনৈতিক কারণে নষ্ট হয়ে গেছে। তো আমি চাই যে প্রত্যেকটা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করতে চেয়েছিলাম, সেই পথে কিন্তু যায়নি আমাদের ভাইয়েরা। পরে আপনার যেটা চেয়েছিলাম যে আমরা ভাইয়েরা গিয়েছে স্বার্থের পথে, আপনি একটু আগে বলেছিলেন আর কি। হ্যাঁ, পুরোটাই স্বার্থের পথে, এবং যে গোষ্ঠীগত স্বার্থে যেটা আছে সেই পথে চলে গেছে। এই স্বার্থ এবং সংশ্লিষ্ট আমরা একটু শেষের দিকেই, মানে অনেক লম্বা হয়ে গিয়েছে, 47 মিনিট হয়ে গিয়েছে অলরেডি, আমরা একটু শেষ করব। একটা শেষের দিকে একটা কোশ্চেন করি, এই যে আপনার যে ভাইদের কথা বললেন স্বার্থের পথে গিয়েছে, এই ভাইদের অনেকের বিরুদ্ধে করাপশনের অভিযোগ নানাভাবে নানা জায়গা থেকে উঠেছে, নানাজন বলেছে, এবং আপনাদের যে জুলাই যোদ্ধা, আপনাদের সহযোদ্ধা, তাদেরও কেউ বলেছে, সরাসরি বলেছে, পরোক্ষভাবে বলেছে, প্রত্যক্ষভাবে জি, সে সাক্ষী হিসেবে বলেছে। কিন্তু এইটা নিয়ে আমরা কখনো কোনো তদন্ত, কোনো অনুসন্ধান, কোনো কিছু আমরা দেখিনি। কখনো জনসমক্ষে এটার কোনো ইয়াও ফাঁস হয়নি। আপনার দৃষ্টিতে কি এই যে স্বার্থ এবং করাপশনের সঙ্গে এরা জড়িত কিনা? আহ জড়িত, এবং গতানুগতিক ধারায়, যেটা যে ক্ষমতায় থাকলে তার বিচার হবে না, ক্ষমতায় থাকলে তার তদন্ত অব্যাহত থাকবে। দুর্নীতি দমন কমিশনে এদের নামে রিপোর্ট আছে, তারা কেন কাজ করছে না? এই যে স্বাধীন দুর্নীতি কমিশন বলা হয়, এটা আসলে কতটুকু যৌক্তিক? বাংলাদেশ রাষ্ট্র আসলে 5ই আগস্ট 2024 পরবর্তীতে কতটুক আসলে পরিবর্তন হয়েছে? আমার মতে যে তেমন কোনো পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হতো তাহলে, আমি যতটুকু জানছি যে এখনো নাকি আমাদের আসিফ এবং মাহফুজ হেয়ার রোডের বাসায় অবস্থান করছে। কতটুকু সত্য আমি জানি না, তবে আমি শুনেছি। তারা তো এখন উপদেষ্টা নেই। তাদের গাড়িগুলো কিভাবে হলো? তাদের গাড়িগুলো কেন আমার গাড়ি হয়নি? কেন আমি আমার পেছনে একটা পর্দা দেখতেছেন, একটা গামছা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং একটা দেয়ালের রঙও তো দেখছেন, বুঝতেই পারতেছেন যে কোন বাসায় থাকি। যাই হোক, এখন ব্যাপারটা হলো যে আহ এরা বাংলাদেশে যেই ক্ষমতার কাছে পৌঁছেছে, কোন একটা চেয়ারে বসে গেছে, সেই চেয়ারের সাথে বসার সাথে সাথেই তারা দুর্নীতিবাজ হয়ে গেছে। এবং সেই জায়গায় এটা সত্য যে তারাও অবৈধ পন্থায় অর্থ যদি উপার্জন নাই করে, তাহলে তারা গাড়ির মালিক হইতে পারে না। আমার যে ভাইগুলো ছিল, তারা ওই চেয়ার থেকে নামার পরে আবার রাস্তায় থাকবে, তারা রিক্সায় চড়বে বা বাসে, তারা গাড়িতে উঠে গেছে। এবং এই দামি গাড়িগুলো কোথা থেকে আসে? যদি কেউ বলে যে কেউ দিয়েছে, কেন দিয়েছে সেটা তুই পাইলেই, কিন্তু তোর দলে অন্য যারা আছে তাদের নেই কেন?
ফাইনালি যেটা আমি বলতে চাই যে দুর্নীতি দমন কমিশনের এখনই কাজ করা উচিত এদের বিরুদ্ধে, যেহেতু ওরা ইসে থেকে নেমে গেছে, ওরা এখন আর উপদেষ্টা নেই। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় ক্ষমতা থাকা অবস্থায় তো কাজ করার কথা ছিল, যেহেতু এখন চেয়ারে নাই, এখনই কথা বলতে হবে। আর যেটা হলো যে দুর্নীতি যে করবে, যে রাষ্ট্রের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, সে কোনো চেতনার নাম নিয়ে কোনো ধরনের স্বার্থ হাসিলের দিকে এগোতেই পারবে না, তাদের প্রতিহত করতে হবে। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে যদি রাষ্ট্রের পরিবর্তন হয়, যদি জনগণের পরিবর্তন হয়, জনগণের স্বার্থ রক্ষা হয়, তাহলে আমার স্বার্থ রক্ষা হবে। সেই জায়গায় কাজ হয়নি। সেখানে শেখ হাসিনা যে ধরনের বয়ানবাজি করত, শেখ হাসিনা যে ধরনের বয়ানবাজি করত, আমাদের ভাই ব্রাদার যারা 24-এর চেতনার কথা বলছে, তারা অনেকেই সেই ধরনের বয়ানবাজি করছে, স্বার্থের বয়ানবাজি করছে। তাদের এত দ্রুত কেন? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। তাদের এত দ্রুত কেন রাজনৈতিক দলের দিকে এগিয়ে যেতে হলো? কেউ কেউ বলতে পারে যে এমপি হতে হবে, সরকারে যেতে হবে, সংসদে গেলে হবে। এইখানে সবচাইতে সোচ্চার যে মানুষটা, সে কিন্তু খুন হয়ে গেল। হাদি হাদি কিন্তু একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলেছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দল গঠন করা কখনোই ঠিক হয়নি। আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক দল গঠন না করে আমরা সংস্কারের জায়গায় কাজ করব। বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক বা যে দলই ক্ষমতায় আসুক, একটা নির্বাচন হয়ে যাক। নির্বাচনী সরকারকে আমরা বাধ্য করব আমাদের রাষ্ট্রের যে পরিবর্তন আমরা চাই সেটার মাধ্যমে সারা বাংলাদেশে আর কি। আমি বুঝতে বাধ্য পেরেছি। করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি একেবারেই একদম শেষ সংক্ষেপে একটু বলবেন যে আপনি এই যে আমরা আলোচনা করলাম আপনি কি একজন জুলাই যোদ্ধা, সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে নিজেকে এখন প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করেন কিনা? যেই স্বপ্ন নিয়ে আপনারা করেছেন, সেই অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন, সে দেড় বছরে এসে, প্রায় 1.5 বছরে এসে নিজেকে প্রতারিত মনে হয় কিনা? আচ্ছা, আমি আসলে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে মনে করি না, কারণ আমি দীর্ঘদিন রাজপথে আছি এবং বাংলাদেশে যে দেশ এবং রাষ্ট্র এবং জনতার জন্য যে রাজনীতিটা দরকার, যে ধরনের আইন দরকার, কানুন দরকার, যে সিস্টেম দরকার, এই সিস্টেম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এত শুধুই জুলাইয়ের হিসাবটা না, জুলাই যোদ্ধা হিসাবে যারা নিজেদের প্রচার করতে চায় তারা হয়তো বা জুলাইয়ের পরে এসেছে। আর আমি আসলে জুলাই পরবর্তীতে যে সিস্টেম, যে সরকার যে প্রক্রিয়ায় চলেছে, যে সময়টা পার করলাম, এখানে অনেক ধরনের অসঙ্গতি আমি দেখেছি। সাধারণ মানুষের পক্ষে যে ধরনের কাজ করার কথা ছিল সেটা হয়নি। প্রতারণা তো জাতির সাথে 54 বছরই হয়ে যাচ্ছে। সেটা 5ই আগস্টের পরবর্তীতে প্রতারণা হয়নি তা কিন্তু না, আরো চাওয়ার বিপরীতে বড় প্রতারণাটা হয়ে গেছে। এবং আমি নিজেকে প্রতারিতই মনে করি। মানুষের কাছে না পৌঁছাইয়া, মানুষের কি চাওয়া এটাকে না বুঝে আমরা ঢাকা কেন্দ্রিক যখন বয়ানবাজির রাজনীতি করব, যখন আমি বলবো 24-এর চেতনা, আমি যখন বলবো 71-এর চেতনা, তখন মানুষ এগুলো খাবে না, এই রাজনীতি হবে না। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল গ্রহণ পাই তাদের একটা সিচুয়েশনের উপরে ভিত্তি করে যদি গতানুগতিক ধারার রাজনীতি হয়ে যায় এবং সেই সরকার ব্যবস্থাপনা যদি একই রকমই থাকে, তাহলে সামনে আর একটা বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। সেই বিপর্যয়ে আর একটা সময় হয়তো আমরা পাবো, সেটা খুব বেশি দূরে না। আমি আশা করি যদি বিএনপি কোনো পরিবর্তন না করে, যদি যে সরকার সামনে আসছে তারা যদি গতানুগতিক ধারায় সরকার পরিচালনা করে, তাহলে 2 বছরের ভিতরে আর একটা বিপর্যয় বাংলাদেশে হবে। এবং আমরা কখনোই হতাশ না। বাংলাদেশে আমরা যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই এবং শুধুই বাংলাদেশের জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, সেটা আমরা পাবোই ইনশাআল্লাহ। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বদলে মানুষের রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতিটা খুব প্রয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।